আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা থাকলো না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের ওপর আপিল শুনানি শেষে এই আদেশ দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে হয় এ শুনানি। এর আগে মঙ্গলবার ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দেয় চেম্বার আদালত। সোমবার এক রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট বেঞ্চ ডাকসুর নির্বাচন কার্যক্রম 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দিয়েছিল। এর ফলে 9 সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন আটকে যায়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার আদালত আদেশটি স্থগিত করে। যিনি আজকে রিট পিটিশন করেছিলেন হাইকোর্টে, আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন, তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই। তার বিরুদ্ধে যে আপিল হয়েছে, আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই। যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম, সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি, সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টেড বাই দ্য অনারেবল জাজ ইন চেম্বার, স্টে অর্ডার ইজ কন্টিনিউড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না। ডাকসু নির্বাচনকে সামনে রেখে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন আচরণবিধি মেনে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন তারা, আর প্রার্থীদের সাদরে গ্রহণ করে নিচ্ছে ভোটাররা। শিক্ষার্থী বান্ধব নেতাকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা। এদিকে প্রার্থীদের ইশতেহারকেও মূল্যায়ন করছে বলে জানান তারা। অন্যদিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রার্থীদের। এছাড়া নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলেও তাদের অভিযোগ। এদিকে ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় সমাজবিজ্ঞান বিভাগের অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সকালে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ডাকসু নির্বাচন 2025, সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা, সেটা আমরা তুলে ধরেছিলাম। দর্শক, ডাকসু নির্বাচনের বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, নির্বাচন তো দরজায় করা নাচ্ছে, তো এই বিষয়ে সার্বিক কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, আমরা এখন দাঁড়িয়ে আছি রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে। এখানে আসলে মূলত আদালতের যে রায়টি হয়েছে তা সেই বিষয়ে তারা ব্রিফ করবেন এবং সে কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু ব্রিফ করবেন। এর জন্য আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি এবং সকালে কিন্তু ছাত্র দলের প্যানেল থেকে এখানে রিটার্নিং কর্মকর্তার অফিসে আসেন এবং তাদের পূর্ণাঙ্গ যে প্যানেল নিয়ে এসে তারা আসলে 1 ঘন্টার মতো তারা হলো আলোচনা করেন। তাদের পরবর্তীতে তারা জানান যে আসলে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এবং যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় সেই লক্ষ্যে কিন্তু তারা আসলে রিটার্নিং কর্মকর্তা এবং যারা নির্বাচন কমিশনে রয়েছেন তাদের সঙ্গে আসলে আলাপ আলোচনা করেছেন এবং এখানে কোনো অভিযোগ হয়েছে কিনা বা এই ধরনের প্রশ্ন করা হলে তারা বলেছেন পরবর্তীতে আসলে রিটার্নিং কর্মকর্তা বা তাদের পক্ষ থেকে এই বিষয়ে ব্রিফ করা হবে। এছাড়া আসলে যে সোশ্যাল প্ল্যাটফর্মে এক নারীকে যে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল তাকে কিন্তু 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা আসলে এখন 6 মাসে কোনো ধরনের কার্যক্রম বা ক্লাস তাকে আসলে বর্জন করা হয়েছে। এছাড়া এই যে প্রচারণায় কিন্তু ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের আসলে ইস্তেহার বা তাদের প্রত্যাশার কথা তুলে ধরছেন এবং যারা ভোটার রয়েছেন তারাও বলছেন যে আসলে একজন নেতা, এমন নেতা তারা বেছে নেবেন যারা আসলে শিক্ষার্থীর জন্য কথা বলবে, কোনো লেজর ভিত্তিক রাজনীতির দ্বারা প্রভাবিত হবে না। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।
থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। আর রোববার থেকে জারি করা 144 ধারা গেল রাত 12টায় শেষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য সরকারের কাছে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায়। পরিস্থিতি শান্ত থাকলেও ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় মিছিল করেছে। ছাত্রদল প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন 98 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 1000 জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জের ধরে রাজধানী পরিবহনের 28টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল রাতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী হালিমা টিউশনি শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। এ সময় তিনি বাসে ওঠার চেষ্টা করলে রাজধানী পরিবহনের হেলপার তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এ ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতেই মহাসড়ক থেকে রাজধানী পরিবহনের 28টি বাস আটক করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসে। বিকাশ বা নগদে টাকা দেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পৌঁছে যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার 90% কমন প্রশ্নের উত্তর। আর এক্ষেত্রে দিতে হবে মাত্র 200 থেকে 1600 টাকা। এ প্রলোভনেই প্রতারণার শিকার হচ্ছেন অনেক চাকরি প্রত্যাশী। এমনই এক প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি থানা সহকারী শিক্ষক চাকরি পরীক্ষার প্রশ্নের 90% সাজেশন পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন দেখে সতর্ক হয় পিএসসি। বিষয়টি তদন্ত করতে তাৎক্ষণিক সিআইডিকে জানায় সংস্থাটি। আমরা স্বীকারোক্তি পেয়েছি বিকাশ স্টেটমেন্টে। পরে তদন্তে নামে সিআইডি। বুধবার নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিআইডি জানায়, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মাত্র 200 থেকে 1600 টাকায় পাওয়া যাচ্ছে সাজেশনের আড়ালে এই প্রশ্নপত্র। অসংখ্য চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় আতাউর রহমান নামে এক ব্যক্তিকে। এ সময় 32টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। নাম্বার তথ্য প্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলার মেলান্দ থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে শেরে বাংলানগর থানা, আপনারা জানেন পিএইচসি শেরে বাংলানগর থানার অধীনে পিএইচসির একজন সহকারী পরিচালক সুকরঞ্জন সমাদ্দার বাদী হয়ে শেরে বাংলানগর থানায় মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক চাকরি প্রত্যাশীদের এমন ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। চাকরি প্রার্থীদের প্রতি একটা অনুরোধ, আপনারা দয়া করে এই জাতীয় কোনো চক্রের দ্বারা বিভ্রান্ত হবেন না। কোনো সাজেশন, কোনো প্রশ্নর কপি এটা কারো কাছে কোনো রকমেইভাবে যেতে পারে না। তো সুতরাং আপনারা এই চক্র থেকে সাবধান থাকবেন। চক্রের সাথে আরো কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে সিআইডি। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি, ঢাকা। নির্বাচনের সময় ডিসি, ইউএনও সহ মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা নির্দিষ্ট দলের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি বলেন, অতীতের 3টে নির্বাচনের অভিজ্ঞতা থেকে এবার মাঠ প্রশাসনে কর্মকর্তারা অনিয়ম করার সাহস পাবে না। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সচিব বলেন, লটারিতে ডিসি নিয়োগ নয়, তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে পরিবর্তন আনবে নির্বাচন কমিশন। মডেল নির্বাচন করতে প্রস্তুত রয়েছে সরকার। এ সময় পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে 8000 এএসআই নিয়োগের প্রস্তাব দেয়া হয়েছিল, 4000 অনুমোদন দেয়া হয়েছে। তফসিল ঘোষণার পরেই আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই, আপনারা প্র্যাকটিস দেখছেন। তখন এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন। ইলেকশনের সময় একটা বড় ধরনের রদ বদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। তো ইউএনও হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তার উপর হলো ডিসি। ডিসি নিয়োগটা করার জন্য আমাদের জনপ্রশাসন এবং আমাদের, আপনারা জানেন যে 4 সদস্য এবং 3 জন সিভিল সার্ভেন্ট নিয়ে একটা 7 সদস্যের জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি আছে। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে।
তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যস্ত সড়কে চলাচল নির্বিঘ্ন করতে 4 লেন থেকে উন্নীত করা হবে 10 লেনে। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ৬২,০০০ কোটি টাকা। বিশাল এই ব্যয় মেটাতে সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি ও বহুজাতিক সংস্থার তহবিল নেয়ার চিন্তা করছে সরকার। দেশের ব্যবসা বাণিজ্যে গতি আনার পাশাপাশি বিদেশি বিনিয়োগে আস্থা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রুট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সড়কটি 10 লেনে উন্নীত করার লক্ষ্যে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরি করা হয়েছে। 250 কিলোমিটার দীর্ঘ মহাসড়কটির মাঝের 6 লেন থাকবে ডেডিকেটেড। দুই পাশে 4 লেনে চলবে কম গতি এবং স্থানীয় গাড়ি। ফেনী কিংবা কুমিল্লা থেকে কোনো গাড়ি চাইলেই সরাসরি উঠতে পারবে না প্রধান সড়কে, ফলে কমবে দুর্ঘটনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লাইন করা জরুরি। ফুডের গাড়িগুলো আসার জন্য এক পাশে যদি ফুডের গাড়ি চলে যায়, এক পাশে যদি সাধারণ গাড়ি একদম এক পাশে যদি বাস চলে, তাহলে এই যানজটটা আমরা মুক্ত পাবো। যত দ্রুততম সময়ে সম্ভব ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে উন্নীত হোক। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যদি 10 লেনে উন্নীত হয়, আমাদের এই যে প্রতিনিধি যে দুর্ঘটনা ঘটে নিঃসন্দেহে এটা হ্রাস পাবে। মহাসড়কে দ্রুতগতির 6 লেন ব্যবহার করতে গুনতে হবে নির্ধারিত টোল। এছাড়া থাকছে 6টি ওরাল ক্রসিং, 20টিরও বেশি ওরাল সার্ভিস ইন্টারচেঞ্জ, আর নিরাপত্তা নিশ্চিতে রাখা হবে 3 মিটার প্রশস্ত জরুরি লেন। ভবিষ্যতে মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ও সাসেক করিডোরে সংযুক্ত হবে। কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় যোগাযোগের ক্ষেত্রেও থাকবে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব। ইতিমধ্যে এটার ডিজাইন চূড়ান্ত হয়েছে এবং ডোনাল হান্টিং চলছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে হয়তো কাজটি আরম্ভ করা যাবে। কাজটি বাস্তবায়নকালে আসলে আমরা চেষ্টা করব সর্বোচ্চ উপাদানের বিদ্যমান ফ্যাসিলিটিকে অক্ষুণ্ণ রেখে নির্মাণ কাজটি সম্পন্ন করা হবে, যাতে জনগণের দুর্ভোগ একদম মিনিমাম থাকে। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে চলাচল করে 46,000-এর বেশি গাড়ি। সক্ষমতার চেয়ে বেশি যানবাহন চলাচল করায় মহাসড়কটির বিভিন্ন অংশে যানজটের সৃষ্টি হয়। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এই প্রকল্পকে সময় উপযোগী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV। বর্ষা এলেই পুরান ঢাকার সাতরওজা সড়কের বাসিন্দাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে জলাবদ্ধতা। চরম ভোগান্তি পোহাতে হয় কর্মজীবী শিক্ষার্থীদের। এলাকাবাসীর দাবি, সরু ড্রেনেজ ব্যবস্থার কারণে এই দুর্দশা। তবে এর জন্য স্থানীয় বাসিন্দাদের অসচেতনতাকেই দায়ী উল্লেখ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা নিয়ে আলওয়ান খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। গভীর গর্জন করে সদা জলধর, উথলিল নদ নদী ধরুনির উপর। যদি বলা হয় মাইকেল মধুসূদন দত্ত রাজধানীর পুরান ঢাকার এই রাস্তাটির কথাই তার কবিতার পংক্তিটিতে উল্লেখ করেছেন, তাহলেও হয়তো ভুল হবে না। ময়লা পানিতে এভাবেই হাঁটু অবধি কাপড় তুলে চলাচল করছে সাধারণ মানুষ। বৃষ্টি নেই, অথচ ড্রেনের পানিতে রাস্তা জমা থাকে। সামনে মসজিদে কোনো নামাজ পড়তে পারে না মানুষ। এই পানি পাড়ার পরে আমার বুড়া মানুষরা মাঝু যারা তারা পড়ে গেছে। এই যে পানি পাড়ে রাস্তা দিয়ে কাপড় তুলে আসে, এটা অনেক বড় একটা মান সম্মানের ব্যাপার। ফজর বেলা স্কুল যেতে পারি না, ফজর বেলা বৃষ্টি হয়, পানি উঠে যায়। যে কোনো মুহূর্তে একটা লোক যদি না বুঝে যে ওখানে আপনার গর্ত আছে, ও কিন্তু আপনার ভিতরের মধ্যে ঢুকে হারাই যেতে পারে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবন, বন্ধ হওয়ার পথে ক্ষুদ্র ব্যবসা। কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে না। আমাদের দোকানে আমরা কোনো মাল বিক্রি করতে পারতেছি না। মানুষকে অন্য এলাকা থেকে মাল কয় করে নিয়ে যেতে আসে। ব্যবসা বাণিজ্য করা পারতেছি না এই পানিতে। আর এই পানিটা হলে ড্রেন জাম, পানি পাস হয়ই না। নিম্নবিত্ত মানুষ সেই বাজার করতে আসে, বয়স্ক মহিলারাও আসে, অনেকের খাবার দাবার ওই পানির ভিতরে পড়ে যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, যত্রতত্র ফেলা পলিথিনই জলাবদ্ধতার অন্যতম কারণ। এই পলিথিনের সহজলভ্যতার কারণেই আমরা কিন্তু এই পলিথিনগুলো আবার যখন আমাদের নাগরিকরা ব্যবহার করেন, এটি আবার রাস্তায় চলে আসে এবং রাস্তার কারণে এইগুলো বৃষ্টির সাথে আমাদের ড্রেনে পড়ে যায়। আমাদের আপনি জানেন বিদ্যমান আউটলেটের সংখ্যা হলো আমাদের একটি কমলাপুরে আছে, একটি হলো ধুলাইপাড়ে আছে, আর একটি হাতিঝিলে আছে। এই তিনটি ছাড়া আমাদের এই পুরাতন ঢাকার সাথে রিলেটেড যে অংশটা আছে, এটা কিন্তু এটার সাথে আমাদের আউটলেট কিন্তু কম। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সিস্টেম উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা। এখানে আমরা অন্য পরিকল্পনা করছি যে এখানে কোনো ফাইবার রিলেটেড ম্যানহোল ডাকনা দেওয়া যায়। এখানে এটা আমাদের একটা পাইলটিং চলছে। এই ড্রেনে কিন্তু পাশেই কিন্তু আমাদের অনেক উঁচু হাই রাইজিং বিল্ডিং আছে, কিন্তু
তো এটি জনগণের কিন্তু সহায়তা লাগবে। এটা যদি আমরা অনেক জায়গায় কিন্তু আমরা এটি করতে গিয়ে আমরা কিন্তু জনবাধার সম্মুখীন হয়েছি। এখানকার মানুষদের দাবি, যদি দ্রুত এলাকার ড্রেনেজ ও রাস্তা সংস্কার করা হয় তাহলেই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অপেক্ষা শুধু দায়িত্বশীলদের দায়িত্ববোধের। আলোয়ান খান, RTV, ঢাকা। দেশে গণতন্ত্র যেন ফিরে না আসে সেজন্য নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে এবং তারেক রহমান যেন প্রধানমন্ত্রী না হতে পারে সেজন্যও চলছে ষড়যন্ত্র। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর ও জাগপা সভাপতি লুৎফুর রহমানের উপর হামলার প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। দুদু আরও বলেন, দেশটাকে আবারও লুণ্ঠনের বাজারে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। আওয়ামী লীগের অন্যতম সহযোগী জাতীয় পার্টি ও 14 দলের বিচারের দাবি জানান তিনি। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে সকাল থেকে উপকূলীয় পটুয়াখালী, রাঙাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদ নদী স্বাভাবিক থাকলেও সাগর কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস বলছে, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপকূল ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী, রাঙাবালি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আয়ুব খান। আয়ুব, উপকূলের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ। সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলের যে রাঙ্গাবালিতে কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি আগুনমুখা নদীর তীরে। আপনার মাধ্যমে যদি একটু জানিয়ে রাখতে চাই, সেটির নদ নদীর পানি স্বাভাবিক থাকলেও সাগর কিন্তু উত্তাল রয়েছে। এর ফলে সাগরগামী যে মৎস্য ট্রলারগুলো রয়েছে, ফিশিং ট্রলার রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ঘাটে আশ্রয় নিয়েছে। তবে এখনো বেশিরভাগ ট্রলার কিন্তু সাগরে অবস্থান করছে বলে আমাদেরকে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে আপনাদের মাধ্যমে যদি একটু জানিয়ে রাখি, বিভিন্ন ট্রলার কিন্তু সাগর উত্তাল থাকায় চরমন্তাজ এবং পার্শ্ববর্তী উপজেলা যে কলাপাড়ার আলীপুর, মহিপুর বন্দর, মৎস্য বন্দর রয়েছে, সেখানে কিন্তু ট্রলার অবস্থান করছে। তবে বেশিরভাগ ট্রলার এখনো কিন্তু সাগরে রয়ে গেছে বলে আমাদেরকে জেলেরা জানিয়েছেন। তবে জেলেরা এমনটি জানিয়েছেন যে দফায় দফায় যে বৈরী আবহাওয়ার কারণে সাগর বারবার উত্তাল হয়ে থাকার কারণে কিন্তু জেলেরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ঘাটে আসছে, আবারও পুনরায় কিন্তু সাগরে মাছ ধরতে যাচ্ছে। এদিকে কিন্তু জেলেদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকাল থেকে কিন্তু টানা বৃষ্টির ফলে আমরা দেখেছি যে উপকূলের যে আমন চাষের, আপনারা জানেন, আপনার মাধ্যমে যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আমন চাষের সময় চলছে। কেউ আমন চাষ শেষ করেছে, আবার কেউ এখনো চারা বুনছে। তবে এই বৃষ্টিপাত যদি এই মুহূর্তে অব্যাহত থাকে তাহলে কিন্তু উপকূলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে বৃষ্টি হলেও সেই বৃষ্টির পানি যদি নিষ্কাশন করা যায় বা নেমে যায়, বা বৃষ্টি যদি অতিবৃষ্টি না হয়, সেক্ষেত্রে তাদের তেমন ক্ষয়ক্ষতি হবে না বলেও আমাদেরকে এমনটি কৃষকরা জানিয়েছেন। তবে এই মুহূর্তের যদি আবহাওয়ার কথা একটু বলি, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু বয়ে যাচ্ছে। তবে সাগর উত্তাল রয়েছে। যে মৎস্য ট্রলার গুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে উপকূলের কূলে অবস্থান করছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু এই মুহূর্তে 3 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদ নদীতে কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে আমরা। ধন্যবাদ আপনাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্য নিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুর সেনানিবাসে সেমিনারে
বক্তারা বলেন, ডিপ ফেক ও মিথ্যা কন্টেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। এ ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তিগত উদ্ভাবন, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং সচেতনতামূলক শিক্ষার উপর জোর দিতে হবে। প্রযুক্তিগত অপব্যবহার প্রতিরোধের কার্যকর কৌশল খুঁজে বের করতে হবে। সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে বৃক্ষরোপণ করেছে পূবালী ব্যাংক পিএলসি। সকালে স্কুল প্রাঙ্গণে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পূবালী ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা প্রধান মৌসুমী রানী সাহা, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এবং ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষিকা মাহবুবা হক সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিনিয়োগ বাড়ানো ও বিদেশি গাছ বর্জন করে দেশীয় গাছ রোপণের উপর গুরুত্বারোপ করেন। সিরিজ জয়ের পর এবার নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সিরিজ জুড়ে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ প্রশংসা কুড়ালেও প্রশ্ন উঠছে এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে। সিলেট থেকে রানা আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাফি আমিন। কথা দিয়ে তা রাখতে পারলেন না লিটন কুমার দাস। যেসব লক্ষ্য নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, তার বেশিরভাগই বাস্তবায়ন করতে পারেননি অধিনায়ক। টপ অর্ডারের উইলোতে রান ও সিরিজ জয় প্রাপ্তি দুটি ম্যাচ থেকে। মূলত সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের কথা ভেবেই সিলেটে হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ। অথচ দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নেশায় প্রথম 2 ম্যাচে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা, যেখানে টস জেতায় সুযোগ ছিল আগে ব্যাটিং নিয়ে বড় রান করতে অভ্যস্ত হওয়া। আর তাই প্রশ্ন জেগেছে, শুধু কি সিরিজ জেতাই লক্ষ্য ছিল টাইগারদের? টস জিতেও 2 ম্যাচেই কেন আগে ব্যাটিং করার সুযোগ নিল না বাংলাদেশ? তানজিদ তামিম দায় চাপালেন কোচ আর অধিনায়কের উপর। হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়, আর প্রথমে উইকেট যেরকম থাকে, আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে, তো পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য। তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল, হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও, কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা। তো আমার মনে হয় যে এটা কোচ, ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে। লিটন তামিমদের ব্যাটিং অ্যাপ্রোচে চোখ জুড়ালেও প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রস্তুতির বিষয়। ডাচদের আগে ব্যাট করতে দিয়ে প্রথম 2 ম্যাচে বাংলাদেশ খেলতে পেরেছে কেবল 26.4 ওভার। 2 বছর পর দলে ফিরে সোহান অনুশীলন করে গেলেন কেবল নেটে। হৃদয়, শামীম ও জাকেররা আড়ালেই রয়ে গেলেন সিরিজ জয়ের। শেষ ম্যাচে তাদের সুযোগ হবে তো ঝালিয়ে নেওয়ার, সেটাই এখন দেখার অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV। এদিকে এফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে সন্ধ্যা 7টায় স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ প্রস্তুতির পর বাছাই পর্বে খেলতে নামছে বাংলাদেশ। শক্তিশালী ও ব্যালেন্সড দল নিয়ে দেশে অনুশীলনের পর বাহরাইনে 2টি প্রস্তুতি ম্যাচের পাশাপাশি 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। এই ম্যাচের আগেই দলের সাথে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলামও। তবে প্রধান কোচ সাইফুল বারী টিটু অসুস্থ হওয়ায় সাইড লাইনে তার থাকা নিয়ে রয়েছে সংশয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।